হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জানি তোমরা সবাই অনেক এক্সপেকটেশন নিয়ে আজকে ক্লাস করতে আসছো। সব থেকে বড় কথা হচ্ছে কোনো এক্সপেকটেশন রাখবা না, শিখতে আসছো শিখবা। আর আমরা আজকে ফার্স্ট টু লাস্ট ক্লাস করব। যারা এর আগে আমার ক্লাস করছো, আজকে আমি টোটাল 3টা গল্প বলবো। এর আগে যারা ক্লাস করছো তারা 2টা গল্প শুনে ফেলছো, তবে আমি চেষ্টা করব ওগুলোতে একটু পরিবর্তন নিয়ে আসতে। আর আজকে আমি একটা নতুন গল্প বলবো। আমার কথা যদি শোনা যায় একটু কমেন্টে বলো। ভয়েস ক্লিয়ার হলেই আমরা ক্লাস শুরু করব। ওকে, ঠিক আছে। আমরা আজকে 3টা গল্প শুনবো। বোটানি থেকে আমরা ট্রাই করব 2টো গল্প বলতে। জুলজি থেকে 2টো। সময় পেলে আমরা 4টাই বলবো, তবে 60 মিনিটে তো এতগুলো গল্প বলা যাবে না। জুলজি থেকে থ্যালামাস এবং মলাস্কা। বোটানি থেকে আমরা শিখব দাঁত রোগ। উদ্ভিদের কাণ্ড। সো এই 2টো গল্প আমি বলেছি আমার ক্লাসে, তোমরা সবাই জানো। তবে আমি চেষ্টা করব, যেহেতু তোমরা আবার আসছো, তোমাদের জন্য নতুন কিছু অ্যাড করতে। নতুন জিনিস জানলে ভাল লাগে। আর এখান থেকে আমি এই 2টোর গল্প তোমাদের বলিনি যারা পুরাতন আছো, আমার যারা কোর্সে আছো।
তো দেখা যাক, এই গল্পটা একটু বেশি বড়, বাট এই গল্পটা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের টিস্যুতন্ত্র যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা পুরোটাই শেষ হয়ে যাবে। তোমরা তো জানো এই চ্যাপ্টারটা আমি 3 থেকে 4 দিনে ক্লাস নিই, সো এটা শেষ করা সম্ভব না। ইজ এভরিথিং ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। মলাস্কা দিয়ে। কেন আমি মলাস্কা দিয়ে শুরু করছি, এর কারণ হলো তোমরা সবাই যারা ক্লাস 10 শেষ করে চলে আসছো তারা টপিকটা, শব্দটা জানো। শব্দটা যেহেতু জানো তাহলে এর যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। তো আমার টার্গেট হচ্ছে একটু গল্প ছলে যেন পুরো টপিকটা মাথায় থাকে, এটা বুঝিয়ে দেওয়া। টপিকগুলোতে যে নতুন নতুন কিছু শব্দ আসবে, এই শব্দগুলোর ব্যাখ্যা জানতে হবে, শব্দগুলো কেন আসলো, কিভাবে আসলো। যেহেতু আমাদের 3 দিনের ক্লাস, তাহলে আজকে আমরা শুধু গল্প শুনবো। জটটুকু ব্যাখ্যা না হলেই নয়, এই ব্যাখ্যাটুকু শুনবো। পরের দিনে আমরা শব্দ জট দেখব, লাস্টের দিনে আমরা দেখব কিভাবে লজিকগুলা কাজ করে, কিভাবে একটা থেকে আরেকটা কিভাবে আসে। সো আমরা আজকে শুরু করি মলাস্কা। তোমরা একজন বিজ্ঞানীর নাম জানো, লিনিয়াস। সবাই জানো ক্যারোলাস লিনিয়াস, আর কাজই হচ্ছে সব কিছুর নাম রাখা, নামকরণ করা। তো লিনিয়াস বানানটা দেখো, সম্ভাব্য এরকম বানানটা আছে, যদি ভুল হয়ে থাকে তোমরা কারেকশন করে নিবা। তো বিজ্ঞানী লিনিয়াসের মনে অনেক কষ্ট হওয়ার কারণ হচ্ছে, দেখো তার বানানের মধ্যে 2টা ডাবল এন আছে। তো সে পৃথিবীর সব কিছুর নামকরণ করতে পারে, এমনকি নামকরণের সে কৌশলটা আবিষ্কার করছে। তার মনে অনেক কষ্ট হচ্ছে, তার নামের বানানের মধ্যে 2টা ডাবল এন আছে, 2টো ডাবল এন আছে। তার খুব ইচ্ছা যে ডাবল এন দুটো যেন আলাদা না থাকে, একসাথে করে ফেলার খুব ইচ্ছা। একসাথে থাকলে ভালো হবে, ব্যাপারটা খুব ভালো লাগবে। সো সে চিন্তা করলো 2টা ডাবল এনের বিয়ে দিবে। তো বিয়ে দেওয়ার জন্য বা একসাথে করার জন্য সে এখন খুঁজতেছে যে এই জিনিসটা কার উপর গছিয়ে দেওয়া যায়। তোমরা তো জানো, 2টা যদি এন আমরা একসাথে করি তাহলে এটা কিন্তু এম হয়ে যায়, রাইট? এম হয়ে যায়, এম। তো আমরা তো জানি এম থেকেই হচ্ছে মলাস্কা। তাহলে আজকে আমরা শিখব মলাস্কার বৈশিষ্ট্য কীভাবে মনে রাখতে হয়। দেখো সে এতটাই চতুর, এতটাই বুদ্ধিমান, সে তার নামের ভেতরে যেমন ডাবল এন ছিল, সে এন 2টাকে এক করে একটা নতুন নাম রাখছে। বাট তার মধ্যে যে অভাবটা ছিল, এই অভাবটা সে এর মধ্যে ঢোকায় দিছে। দেখো এর মধ্যে 2টা ডাবল এল দিয়ে দিয়েছে, 2টা আলাদা আলাদা। সো আমরা তো সবসময় চেষ্টা করি যে আমাদের কষ্টটা আরেকজনের মধ্যে ছড়াই দিতে, আমাদের সাফারিংসগুলো যেন আরেকজন ভোগ করে। তো এই হলো ঘটনা। লিনিয়াস একদিন দেখলো যে একটা নতুন পর্ব হচ্ছে, সে পর্বটার নামকরণ করলো। করার কারণ হচ্ছে তার ডাবল এন ছিল, এন 2টাকে সে এক করবে, করে ফেলছে। লুক, আমরা তো জানি লিনিয়াস হচ্ছে ছেলে। তো একজন ছেলে শুধুমাত্র অ্যাট্রাকশন ফিল করে নর্মাল ওয়েতে আরেকজন মেয়ের প্রতি, কখনো ছেলে ছেলের প্রতি বা মেয়ে মেয়ের প্রতি অ্যাট্রাকশন ফিল করবে না। তোমাদের মনে অনেক কিছুই আসতে পারে, সো ওইসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব না। লুক, যেহেতু সে ছেলে তাহলে মলাস্কা হচ্ছে মেয়ে। তোমরা তো জানোই যে মেয়ে মানেই হচ্ছে আমাদের মা। মা মানেই হচ্ছে আমাদের সমস্ত কথা বা চাহিদা সব কিছু আমরা কিন্তু তার উপর গড়ায় দিতে পারি। সে কিন্তু সব কিছু ফিল আপ করে দেয়, কারণ তার মন অনেক নরম। নরমের ইংলিশ হচ্ছে সফট। যেহেতু মলাস্কা থেকে এই ব্যাপারটা চলে আসছে, তাহলে সফট মানেই কিন্তু মলাস্কা। পরীক্ষায় প্রশ্ন আসে, নরমদেহী প্রাণী কোনগুলা? চোখ বন্ধ করে লাগাই দিবা মলাস্কা। সবাই নরম, বাট এর স্পেশালিটি হচ্ছে এর সারা শরীরটাই নরম। কারণ কি, সারা শরীরটা হাড্ডি নয়, মাংস দ্বারা তৈরি। ঠিক আছে, তো আমরা পরের গল্পগুলো যাওয়ার আগে আমরা এটা শেষ করব। লুক, কিভাবে আমরা এর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। 1,
মলাস্কা কি ছেলে না মেয়ে? আমি প্রশ্ন করব, তোমরা মনে মনে উত্তর দিবা। মলাস্কা ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে মানে কি? শক্ত না নরম? শক্ত, দ্যাট মিন্স নরম। তাহলে নরম থেকে হচ্ছে নরম দেহি। যারা নরম, দ্যাট মিন্স তাদের শরীরের ভেতরে কি আছে? হাড্ডি আছে না মাংস আছে? মাংস আছে। তাহলে তারপরের শব্দটা হচ্ছে মাংস, মাংসল। দেখো আমরা কিন্তু দুটো শব্দ পেয়েছি এখানে, সেটা হলো নরম দেহি, মাংসল। ক্লিয়ার? নরম দেহি এবং মাংসল। একটা জিনিস মনে করবা, সেটা হচ্ছে একটা সময় ছিল যে আমাদের বাবা মারা বিবাহ করছে, বিবাহ করার পর 40, 50, 60 বছর সংসার করছে, কিন্তু কখনো তাদেরকে কেউ আলাদা করতে পারেনি। এর একটাই কারণ হচ্ছে হরমোনাল ব্যাপার বলো আর যাই বলো না কেন, মেয়ে মানুষ যদি একবার কাউকে মন দিয়ে দেয়, সে মা হোক আর নিজেদের বোন হোক বা নিজেদের গার্লফ্রেন্ড হোক, নিজেদের বউ হোক, তাদেরকে তুমি কেটে যদি 2 টুকরো করো, তারপরও কিন্তু তাদের মাথায় যে ভালোবাসার লোক আছে, তুমি তাকে কখনোই খণ্ডিত করতে পারবে না। তাহলে অখণ্ডকায়িত। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে অনেকগুলো শব্দ পেয়ে গেছি। 1 নম্বর হচ্ছে মলাস্কা নরমদেহি, মলাস্কা মাংসল, মলাস্কা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেখো পুরোটাকে কিন্তু আমি মাছ বরাবর ভাগ করে দিয়েছি। এরপরেরটা হচ্ছে এদের মাথা হচ্ছে একজনের জন্য, তার মানে হচ্ছে মাথাটা কিন্তু নির্দিষ্ট, সুনির্দিষ্ট। তাহলে মলাস্কা পরের প্রাণীদের একটা সুনির্দিষ্ট মাথা আছে। আরেকটা হচ্ছে অখণ্ডকায়িত, এদেরকে খণ্ডিত করা যায় না। আমি কিন্তু এখানে দ্বিখণ্ডিত করছি, এখানে অখণ্ডকায়িত বলছি। এর কারণ কি? কারণ হচ্ছে একটা কেঁচো দেখবা যে কেঁচোগুলো কিরকম করে খোলা যায়, সুন্দর করে খোলা যায়, কিন্তু মলাস্কাকে কিন্তু খোলা যায় না, কারণ খণ্ড 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 নয়। আমাদের কিন্তু হাতের দিকে তাকাও, আমি কিন্তু চাইলেই চামড়াটা যদি তুলে ফেলি, এখানকার হাড্ডি থেকে এই জায়গাটা কিন্তু টেনে খুলতে পারি। তার মানে আমরাও কিন্তু খণ্ডিত, মানুষ খণ্ডিত। বাইরে থেকে খণ্ড বোঝা যাচ্ছে না, আমাদের ভেতরে খণ্ডগুলো আছে। এই জন্য মানুষকে বলা হয় অভ্যন্তরীণ খণ্ডকায়িত প্রাণী। ভেতরে ভেতরে আমরা খণ্ডিত। আমাদের যে মেরুদণ্ডটা আছে, আমরা তো জানি যে একটার পর একটা এইভাবে 33টা হাড় দিয়ে তৈরি। হাড়গুলো সব আলাদা করা যায়, প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা করে চাকতি দেওয়া আছে। তাহলে আমরাও কিন্তু খণ্ডিত। আমাকে কি তাকালে বোঝা যাচ্ছে যে মেরুদণ্ডগুলো আলাদা? বোঝা যাচ্ছে না। তাহলে আমরা অভ্যন্তরীণভাবে খণ্ডিত, রাইট? ওকে, এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও। নিজেদের মাঝে কমেন্ট করিও না। আমি নিজেদের মাঝে কমেন্ট করলে যেটা হবে সেটা হলো তুমি নিজেও পড়ছো না, আরেকজনও বুঝতে পারবে না। ঠিক আছে? আমাদের অনেক কমেন্টের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বুঝছো কি বুঝছো না, প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, আমরা সেটা খেয়াল করবো। লুক, এখন সে হচ্ছে অখণ্ডকায়িত। একদিন এক কেঁচো আংটি নিয়ে ঘুরতেছে। আংটি মানে হচ্ছে রিং। তোমরা তো জানোই কেঁচোকে যদি আমরা টুকরো টুকরো করি অনেকগুলো আংটি পাই, রিং পাই। এই জন্যই কিন্তু কেঁচোকে বলা হয় আংটি আকৃতি। মলাস্কার পরের পর্বটা উন্নত, তার পরেরটা আরও উন্নত। তাহলে মলাস্কার পরের পর্ব আছে কেঁচো, এনিলিডা পরের প্রাণী। তো সে উন্নত, সে ভাবতেছে যে মলাস্কার সামনে গিয়ে আমি যদি আংটি দেখাই, মলাস্কা মনে খুব খুশি হবে, মেয়েটা খুব খুশি হবে। সে আংটি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তাকে বলতেছে আমি তোমারে বিয়ে করতে চাই, এই নাও আংটি। মেয়ে কি করবে এখন? তুমি উন্নত হইলে আমি মাইনে নিব? অপরিচিত মানুষ সামনে আসলে আংটি দেখাইলে সে খুশি হয়ে যাবে? যাবে না। মেয়ে মানুষের কিন্তু এই একটা স্বভাব আছে, অপরিচিত মানুষ যত ভালোই হোক, যত দামি হোক, তারা কিন্তু হ্যাঁ বলে না। তাহলে সে কি করবে? না বলবে। এখন তার তো মুখ নাই যে মুখ দিয়ে সে কথা বলবে, তাহলে সে না কিভাবে বলবে সুফি ভাই? জিব্বা দেখানো মানে কি? টাইম নেই, সে এখন জিব্বা দেখাচ্ছে। লুক,
মলাস্কা পরের মেয়েটা এখন জিব্বা দেখাচ্ছে কাকে, কেঁচোকে। তোমার আংটির টাইম নেই। তাহলে মলাস্কা পরের প্রাণীদের কি আছে? জিব্বা আছে। এখন বলো তো মলাস্কা পর্বের শরীরে কি হাড্ডি আছে? নাই, সব মাংস। তাহলে জিব্বাটা কি মাংসল না হাড্ডি সার? মাংসল। সুফি ভাই, একটা অপরিচিত মানুষকে আপনি রাস্তায় জিব্বা দেখাইলেন, সামনে থাকতে পারবেন? পারবেন না। এখন আপনাকে কি করতে হবে? দৌড়ে পালাতে হবে, রাইট? আর মলাস্কা এখন দৌড় দিছে। মলাস্কার কি পা আছে যে দৌড়াবে? হাত আছে কি দৌড়াবে? প্রত্যেকটা প্রাণীর পা আছে, হাত না থাকলেও পা আছে। তাহলে মলাস্কান পায়ে ভর দিয়ে দৌড় দিবে, কারণ জিব্বা দেখাইছে। পা। মলাস্কা পরের প্রাণীর শরীরে কি হাড্ডি আছে? নাই। কি আছে? মাংস। তাহলে পাটা কি হবে? এটাও মাংস। পুরোটা আমি আরেকবার বলি তোমাদের, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? সাবাস। তো এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা একটু কমেন্টে লেখো তো, মলাস্কা পরের প্রাণীদের শরীর নরম না শক্ত? মলাস্কা পরের প্রাণীদের পা মাংসল না হাড্ডিসার? মলাস্কা পরের প্রাণীদের জিব্বা মাংসল না হাড্ডিসার? কমেন্টের মধ্যে লেখো। আমরা এরপরে চলে যাই, যত দূর শেষ করছি এরপরে। তাহলে সে পায়ে ভর দিয়ে দৌড়ে পালালো, কারণ কিন্তু সে জিব্বা দেখাইছে, রাইট? এখন কথা হচ্ছে, এই টাইপের মেয়ে যাকে একটা অপরিচিত মানুষে আংটি দিচ্ছে, সে সুন্দর না অসুন্দর? অবশ্যই সুন্দর। তো এখন কেউ যদি সুন্দর হয়, ফ্যামিলিরা কিন্তু খুব টেনশনে থাকে, বলে কি তুমি একটু সেফ থাকো, তুমি একটু সাবধানে থাকো। আরও যদি ফ্যামিলি অন্যভাবে ভাবে, তাহলে বলে তুমি একটু পর্দা করো। কারণ মলাস্কা পরের প্রাণীদের কি আছে? পর্দা আছে। তাহলে পর্দা কি বাইরের আবরণ না ভেতরের আবরণ? বাইরের একটা আবরণ। এখন বলেন তো, পর্দা লোহা দিয়ে কি বর্ম বানানো না পাতলা কাপড় দিয়ে বানানো? তাহলে পর্দাটা কেমন হবে? পাতলা, রাইট? কার চোখ থেকে বাঁচার জন্য সে পর্দাটা পড়ছে? ছেলে না মেয়ে? ছেলে। ছেলে মানে কি ম্যান না উইম্যান? ম্যান। তাহলে ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য সে পর্দা পড়েছে। ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য যে পর্দা পড়ে তার নাম হচ্ছে ম্যান টল। এই প্রশ্নটা আসে মেডিকেল অ্যাডমিশনে। সেটা হচ্ছে মলাস্কা পরের প্রাণীদের শরীরের বাইরে যে আবরণটা আছে, আবরণের নাম কি? ম্যান্টল। এখন যদি তোমাদের প্রশ্ন করে যে একটা শামুক মানে মলাস্কা, শামুকের শরীরের বাইরে যে আবরণটা আছে এটা শক্ত না নরম? শক্ত না নরম? শক্ত। কিন্তু আমি কিছুক্ষণ আগে বলছি পাতলা। তাহলে ঠিক আছে? ঠিক নাই। তো এখন কি হয়, তোমরা তো জানো গরমের সময় আমরা যদি বেশি করে কাপড় পরি, পর্দা পরি, স্বাভাবিকভাবে আমাদের একটু গরম লাগবে। যদি গরম লাগে আমাদের শরীরে ঘাম হবে। ধুলোবালি তো আছে, আর ঘাম। ঘাম মানে কি? লবণ নাকি? লবণ। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, বিভিন্ন টাইপের লবণ হয়। ধরা যাক এই লবণটা আছে ক্যালসিয়াম কার্বনেট। বলো তো ক্যালসিয়াম কার্বনেট মানে কি? চুন। এখন বলো তো ম্যান্টলটার উপরে কি জমতে পারে? পর্দার উপরে কি জমতে পারে? ঘাম। ঘাম মানে লবণ, লবণ মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের লবণ, মানে চুন। তাহলে একটা পাতলা পর্দার উপরে যদি চুন জমতে থাকে, ঘাম জমতে থাকে, ধুলোবালি আসলে কাদা হবে না? একটা সময় শক্ত হয়ে যাবে না? তাহলে একটা সময় এটা শক্ত হয়ে যায়, তখন কি সেটাকে আমরা পর্দা বলতে পারি না খোলক বললে ভাল লাগবে? খোলক। তাহলে এখন বলা যায় মলাস্কা পরের প্রাণীদের শরীরে একটা পাতলা পর্দা আছে, নাম হচ্ছে ম্যান্টল। ম্যান্টলটার উপর ক্যালসিয়াম কার্বনেট বা চুন যদি আস্তরিত হয়, আস্তরণ জমে, তাহলে এটা একসময় শক্ত খোলকে পরিণত হয়, রাইট? কোথায় আছে এখন এই মেয়েটা বা মলাস্কা? দৌড়ের উপরে আছে। দৌড়াইতে 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 সে চলে গেছে কোথায়? আমি একটু মিশাই দিই এইদিকে।
এদিক থেকে লিখি, সে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে বান্ধবীর কাছে, ফ্রেন্ডের কাছে। কারণ প্রথম যে খারাপ ভালো সব কিছুই কিন্তু আমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করি, তাই যেহেতু সে মেয়ে তাহলে সে বান্ধবীর সাথে শেয়ার করো, রাইট? বান্ধবীর কাছে গিয়ে বলছে যে এই অবস্থা, আমাদের থেকে উন্নত এক কেঁচো আংটি নিয়ে আমার কাছে আসছে, আইসা আমারে বলছে উইল ইউ ম্যারি মি। আমি তো তাকে জিব্বা দেখায় পায়ের উপর ভর দিয়ে দৌড়ে পালায় আসছি। দৌড়ে যদি পালায় সে হাঁপাবে না সুবি ভাই? হাঁপাবে। খেয়াল করে দেখেন, শ্বাস নিলাম আমি কি দিয়ে? নাক দিয়ে। নাক মানে কি? আমার ভেতরে আছে একটা ফুসফুস, রাইট? মলাস্কা পানিতে থাকে না স্থলে থাকে? স্বাভাবিক দৃষ্টিকোণে পানিতে। যেহেতু সে পানিতে থাকে, কিন্তু মাঝে মাঝে তো আমরা দেখতে পাই যে মাটির উপরে মলাস্কা উঠে আসছে। মলাস্কা মানে কিন্তু শামুকের কথা ভাবো, তো সে মাটিতেও আসে, রাইট? তো পানিতে যারা শ্বাস প্রশ্বাস নেয় সুই ভাই, তাদের কি থাকে? ফুলকা। আমি কিন্তু তোমাদেরও প্রশ্ন করতেছি যারা লাইভে আছো, তোমরা যদি এগুলোর আনসার দিতে পারো তাহলে নিশ্চিত থাকো মলাস্কা সম্পর্কে তোমাকে কখনোই পড়তে হবে না। ফুলকা। এরপরের প্রশ্ন, যেহেতু সে মাটিতেও থাকে, তাহলে আমরা মাটিতে থাকি, আমরা কি দিয়ে শ্বাস নেই? ফুসফুস। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি মলাস্কা পরের প্রাণীরা শ্বাস নেয় বা শ্বসন অঙ্গ কি কি? ফুলকা এবং ফুসফুস। এখন আর একটা জিনিস খেয়াল করো, সে পর্দা করে, মুখের উপর একটা নেকাব আছে, নেকাব। যদি শ্বাস নিচ্ছে তাহলে নেকাবটা ওঠানামা করবে না সুই ভাই? তার মানে শ্বাস প্রশ্বাসে কিন্তু নেকাবটাও অংশ নিচ্ছে। নেকাব মানে কি? পর্দা। পর্দা মানে কি? পুরুষের চোখ থেকে বাঁচার জন্য যে পর্দাটা করেছে সেটার নাম কি? ম্যান্টল। তাহলে ম্যান্টলটাও কিন্তু দেখো শ্বাস প্রশ্বাসে অংশ নিচ্ছে, রাইট? তাহলে আমি এটাও লিখতে পারি, ম্যান্টল। তাহলে এই তিনটা জিনিস মলাস্কা পর্বের বা শামুকের শ্বসনে অংশ নেয়, ঠিক আছে? কোথায় গেছে সে? বান্ধবীর কাছে গেছে। এবার বান্ধবীর কাছে গিয়ে বলছে এই অবস্থা, আংটি নিয়ে আসছে কেঁচো, আমি তাকে না করে জিব্বা দেখে পালায় আসছি। বান্ধবী বলতেছে খুব ভালো করছিস। কেউ আসলো আংটি দেখালো আর অমনি রাজি হয়ে যেতে হবে? দেখুন, তোমরা তো জানোই যে তোমাদের বেস্ট বান্ধবী আছে, তো এটাকে তোমরা অন্যভাবে নিও না। তোমার বান্ধবী কিন্তু মনে মনে বলছে শুধু তোরেই বলে, আমার কেউ বলে না কেন? তার মানে কি? মুখে এক কথা, ভেতরে আরেক কথা। তাহলে আমরা বলতে পারি না তার ভেতরে জিলাপির প্যাঁচ, তার পেটে জিলাপির প্যাঁচ? পেট মানে কি? পৌষ্টিক নালী, নাড়িহুড়িগুলা। তাহলে বান্ধবীর পেটে এরকম জিলাপির প্যাঁচ আছে, পৌষ্টিক নালীগুলো জিলাপির প্যাঁচের মতো। তাহলে আমরা বলতেই পারি পৌষ্টিক নালী পেঁচানো। যারা শার্লক হতে চাও তারা এটার দিকে একটু তাকাও তো। আমি যদি এই অংশটুকু কেটে নেই, নিয়ে সোজা করে দাঁড় করাই দিই এই জিনিসটাকে, খেয়াল করে দেখো এটা এইরকম হয়ে যাচ্ছে, তাই না? কি আকৃতি শুরু? এটা এ আকৃতি, ভি আকৃতি না ইউ আকৃতি? ইউ আকৃতি। তাহলে পৌষ্টিক নালীগুলো পেঁচানো কিন্তু ইউ আকৃতি। দেখো, আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি কিভাবে গল্পে গল্পে মনে রাখতে হয়। আমরা যখন এই টপিকটা শেষ করব, তুমি বই খুঁজেও একটা লাইন খুঁজে পাবে না যে এটা আমরা মিস করে গেছি। বাট আমি যদি তোমাকে মলাস্কা নিয়ে কোশ্চেন করে এই গল্পটা শেষে, দেখবো সব প্রশ্নের আনসার দিতে পারছো, ঠিক আছে? এই অবস্থা সুবি ভাই। তাহলে এখন মেয়ে কোথায় যাবে? বান্ধবীর যদি পেটে জিলাপির প্যাঁচ থাকে, মেয়ে যাবে এখন, আমরা গল্পটাই পর্যন্ত পড়েছি, বাবার কাছে। প্রত্যেকটা মেয়েই বাবার কাছে। চাকরানী না রাজকন্যা? রাজকন্যা। রাজকন্যা মানে কি? রাস্তার মেয়ে না অভিজাত? অভিজাত। অভিজাত মানে কি? আমাদের মতো লাল রক্ত নাকি নীল রক্ত? নীল রক্ত। যারা অভিজাত তাদেরকে বলা হয় নীল রক্তের মানুষ। তাহলে এই রক্তগুলো হচ্ছে নীল।
নীল রক্ত, দেখো আমাদের রক্ত কিন্তু এই সাইডে আমি লিখি এখানে লাল, কারণ আমাদের যে হিমোগ্লোবিন আছে এর জন্য লাল, হিমোগ্লোবিন আয়রন আছে, এই আয়রনটার জন্য লাল দেখায়। বাট যদি আয়রনের বদলে আমরা এখানে কপার দেই, কপার আয়ন দেই, তাহলে এটা কিন্তু নীল রং ধারণ করবে। ঠিক আছে? তো সাপে কাটার পর কিংবা অক্সিজেনের যদি কখনো অভাব হয় আমাদের শরীরে, আমাদের ত্বকগুলা, এই নখগুলা, এই এয়ার লোবিউলগুলা, নাকের টিপগুলা, ঠোঁটগুলা নীল হয়ে যায়, সাপের বিষে নীল কিংবা অক্সিজেনের অভাবে নীল। তো এটাকে আমরা বলি সায়ানোসিস। জানার দরকার নাই, সায়ানো শব্দটা মনে রাখো, এটা কিন্তু আমরা বায়োলজিতে পাবো। তাহলে কিন্তু নীল রক্ত হয়ে গেলে একে আমরা কিন্তু আর হিমোগ্লোবিন বলতে পারছি না, তখন আমরা একে বলবো হিমোসায়ানিন। কপার আয়ন থাকার জন্য নীল, এটাকে বলা হয় সায়ানিন। সায়ানিন মানেই হচ্ছে নীলাভ। ক্লিয়ার? আচ্ছা সুবি, আমরা একটু জটিলভাবে ভাবি। সেটা হলো, তাহলে এদের রক্তে কি থাকে? হিমোসায়ানিন। হিমো এরিথ্রিন বলে আরেকটা শব্দ আছে, ওটা লাল। তাহলে মাঝে মাঝে কিন্তু শামুক কাটলে লাল রক্ত বের হয়, ওটা আমরা আপাতত পড়বো না। বাবার কাছে আসছে, এবার বাবা কি বলবে তাকে? সুবি ভাই, বাবা বললো, মা তুমি একটু সাবধানে ঘরে থাকো, বাইরে কম বের হওয়া। বলছে কি বাইরে বের হবা না, পাকাটা দিব? বলছে? এটা কি বলছে? ঘরে থাকো, বাইরে কম বের হওয়া। তার মানে কিন্তু বন্দি করে রাখে নাই, মুক্ত করে দিছে, কিন্তু পুরোপুরি মুক্ত করে নাই। বাসায় থাকো বেশি। তার মানে সে কি অর্ধমুক্ত না পূর্ণমুক্ত? অর্ধমুক্ত। মলাস্কাদের রক্ত সংবহন যেটা আছে এটাকে বলা হয় অর্ধমুক্ত। খুব ইম্পর্টেন্ট কথা, মেডিকেল এডমিশনে এটা বারবার আসে। এই যে এখান থেকে জিহ্বাটা বারবার আসে, এই মেন্টাল শব্দটা বারবার আসে। লাস্ট মেডিকেল এডমিশনে এখান থেকে এসেছিল, জিহ্বা থেকে প্রশ্ন এসেছিল। আচ্ছা, আমরা গল্পের একবারে শেষ মুহূর্তে চলে গেছি। সেটা হলো, মেয়েটা এখন কোথায় আছে? ঘরে। ঘরে মানে কি, গর্ত না বাইরে? গর্ত। তাহলে সে গর্তে থাকে। মাঝে মাঝে আমরা বাইরে দেখতে পাই না সুবি ভাই? তাহলে স্থলজ বা ডাঙা। শামুককে কিন্তু আমরা সমুদ্রেও দেখতে পাই, তাহলে লবণাক্ত পানিতে থাকে। মাঝে মাঝে কিন্তু আমরা শামুককে দেখতে পাই আমাদের নদীতে, তার মানে স্বাদু পানিতেও থাকে। তার মানে গর্ত, ডাঙা, লবণাক্ত, স্বাদু, যে পানির কথাই ভাবো না কেন, মলাস্কা পরের প্রাণী সব জায়গায় পাওয়া যায়। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্টে বলো তো। সাবাস। আমরা কিন্তু এরপর খুব অস্থির একটা গল্পের দিকে চলে যাব। এটাও কিন্তু অনেক অস্থির একটা গল্প। নিজের কথা নিজে বলতেছি, পার্ডন মি। ওকে, দেন চলে আসি আর একটু ডিপে, এবং লাস্ট লাইন এই গল্পের, সেটা হলো, সুবি ভাই সে কি ছিল? মেয়ে ছিল, রাইট? মেয়ে ছিল। তাহলে মেয়ে যদি থাকে কোথাও, তাহলে ছেলেও থাকবে, রাইট? ছেলেও থাকবে। খেয়াল করে দেখো, কিছু প্রাণী মেয়ে, কিছু প্রাণী ছেলে, মাঝামাঝি কিছু নাই। তার মানে যেটা মেয়ে, তার মানে সে মেয়ে, এক লিঙ্গিক, মানে সে মেয়ে। সে যদি ছেলে মেয়ে একাই হইতো, তাহলে আমরা বলতে পারতাম উভয় লিঙ্গিক, তাই না? তাহলে আমরা মেয়েটাকে কি বলবো? এক লিঙ্গিক। ছেলেটাকে বলবো এক লিঙ্গিক। তাহলে ব্যাপারটা হচ্ছে এরা এক লিঙ্গিক। মলাস্কা পরের প্রাণীরা এক লিঙ্গিক। মাঝে মাঝে বইতে উভলিঙ্গিক বলা আছে, ওটা তোমরা এমনিতেই দেখে নিবা, সব তো আর গল্পের মধ্যে সাজানো যায় না। লুক, আমাদের কিন্তু গল্প শেষ হয়ে গেছে। তবে লাস্ট 5 লাইন,
আমাদের হৃৎপিণ্ড থাকে এখানে সামনের দিকে, বুকের দিকে, এটাকে আমরা বলি অঙ্কীয় হৃৎপিণ্ড। পিছনে তো থাকে না, পিঠে থাকে, পৃষ্ঠীয় থাকে, থাকে না। কেঁচো কিন্তু উন্নত, সে মলাস্কার সামনে বা শামুকের সামনে এসে বলছে এই হচ্ছে আংটি, উইল ইউ ম্যারি মি। তাহলে সামনে আসছে, বলার সাথে সাথে কিন্তু হৃৎপিণ্ড যদি এখানে থাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলেই তো রাজি হবে, রাইট? তার মানে মলাস্কার হৃৎপিণ্ড সামনে আছে, জিব্বা দেখে যদি পালাইছে তাহলে ধরে নিতে পারি ওর হৃৎপিণ্ড কোথায়, পেছনে। তাহলে মলাস্কা পরের প্রাণীদের হৃৎপিণ্ড হচ্ছে পেছনে, পৃষ্ঠীয় হৃৎপিণ্ড। ক্লিয়ার? দেখো এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমরা উন্নত, আমাদের করডাটা যারা, তাদের মেরুদণ্ড বা স্নায়ুগুলো থাকে পেছনে, হৃৎপিণ্ড থাকে সামনে। যারা আবার অনুন্নত, আর্থ্রোপোডার কথা ভাবেন, এই মলাস্কার কথা ভাবেন, তোমরা যে তেলাপোকার কথা, ঘাস ফড়িংয়ের কথা, তাদের কিন্তু আমাদের মতো না। আমাদের হৃৎপিণ্ড সামনে, ওদের হচ্ছে স্নায়ুতন্ত্র সামনে, আমাদের স্নায়ুতন্ত্র পেছনে বা মেরুদণ্ড পেছনে, ওদের হৃৎপিণ্ডটা পেছনে, উল্টা। খুব কঠিন ব্যাপারটা, কঠিন না। করডাটাতে গিয়ে কিন্তু এই স্পেশাল ব্যাপারটা চলে আসছে। তো হৃৎপিণ্ড যদি থাকে, হৃৎপিণ্ডের সাথে রক্তনালী থাকে, রক্ত সংবহন থাকে, রক্ত থাকে, সব কিছু পেছনে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু মলাস্কা শেষ করে ফেলছি। দুটো প্রশ্ন তোমাদের করি, তোমরা কমেন্টে লিখবা। এক, পৃথিবীতে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি? ছেলে। তাহলে মলাস্কা কি সেকেন্ড না ফার্স্ট? সেকেন্ড, কারণ এরা মেয়ে। তাহলে পৃথিবীতে যে 9টা মেজর পর্ব আছে, মেজর পর্বের মধ্যে ফার্স্ট হচ্ছে আর্থ্রোপোডা, ওটা বাদ দাও, মশা মাছি বেশি। সেকেন্ড কিন্তু হচ্ছে মলাস্কা সংখ্যার দিক থেকে। এক, মেয়ে, সাথে যদি আমরা মদ অ্যাড করে দিই, মেয়ে মদ, তার মানে হচ্ছে চরিত্রহীন যারা তারাই কিন্তু এগুলো করে, রাইট? মেয়ে মদ এদের পেছনে করে। চরিত্রহীন কারা? মেয়ে মদের পেছনে করে। মদেরও তো মেলা দাম। তার মানে হলো যাদের টাকা পয়সা আছে, যারা অভিজাত, তারা কিন্তু মেয়ে এবং মদের প্রতি একটা নেশা থাকে, মেয়ে বা মলাস্কার প্রতি একটা নেশা থাকে। মলাস্কা মানে হচ্ছে খোলস। যারা অভিজাত তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় ঘুরতে গিয়ে খোলসগুলা, জিনিসগুলা নিয়ে বাসায় নিয়ে আসে সাজানোর জন্য। বোঝা গেল? এখন আমি তোমাদের প্রশ্ন করব এই টপিক থেকে, তোমরা আনসার করবো, ঠিক আছে? কমেন্টে। গল্প শেষ। প্রশ্ন 1, রক্ত সংবহন অপশন হচ্ছে মুক্ত, বদ্ধ, অর্ধমুক্ত। 2, রক্তে হিমোগ্লোবিন থাকে না হিমোসায়ানিন থাকে? এরা লিঙ্গ একলিঙ্গিক না উভলিঙ্গিক? রক্ত সংবহন তন্ত্র মুক্ত, বদ্ধ না অর্ধমুক্ত? 3টা প্রশ্নের আনসার করব, আমি কমেন্ট চেক করব, ঠিক আছে? শ্রী ভাই খেয়াল করেন, এখানে যে 3টা প্রশ্ন আছে এর মধ্যে এই প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। তার মানে এই 2টা প্রশ্ন সাথে আরও 2টা প্রশ্ন আছে। আমি কিন্তু বলেছিলাম
নাম হচ্ছে ম্যানটল। আরেকটা হচ্ছে জিহ্বা, এটার নাম এখনো বলিনি, একটু পরে বলছি। এটার নাম হচ্ছে রেতি জিহ্বা। এই 4টা লাইন যদি এই চ্যাপ্টার থেকে কেউ পড়তে পারে, এই টপিকটা থেকে, নিশ্চিতভাবে সে মেডিকেল এডমিশন টেস্টে 100% কোশ্চেনের আনসার করতে পারবে এই টপিক থেকে। তার মানে হলো, দেখেন সবাই কিন্তু গল্প শোনার পর সবাই 2-3টারই সঠিক আনসার করছে। দ্যাট মিনস যদি আমরা বায়োলজিটাকে গল্প পড়তে পারি তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। তাহলে তোমরা যারা পড়ছো অবশ্যই নিজেরা গল্প বানানোর চেষ্টা করবা, হেল্প নিবা, একটু গল্প আকারে একটু মজা করে পড়বা, ঠিক আছে? ওর সবাই সঠিক আনসার করছে। লুক, এবার কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে এটা এসেছিল যে মলাস্কা বা শামুকের যে জিহ্বাটা আছে, জিহ্বাটার নাম কি? জিহ্বাটার নাম আছে রেডুলা বা রেতি জিহ্বা। অনেকের মনে প্রশ্ন আসে, রেতি জিহ্বা মানে কি? তোমরা তো জানোই যে তোমাদের বাসায় আম্মুরা বটি দিয়ে, ছুরি দিয়ে সবজি কাটে, রাইট? মাঝে মাঝে কিন্তু ধারগুলো শেষ হয়ে যায়, রাইট? তখন কি করে, কিছু লোক এসে এরকম র্যাত দিয়ে ঘষে 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 ধারালো করে, তাই না? এই জিনিসটার নাম তো র্যাত, যেটাতে ধারালো করছে। র্যাত থেকে আসে রেতি, তাহলে ওদের জিহ্বাগুলো হচ্ছে রেতি। বোঝা গেল? মানে জিহ্বাগুলো র্যাতের মতো একটু অমসৃণ। তার মানে সে যদি চায় কোনো একটা খাবারে চেটে চেটে সে ক্ষয় করে দিতে পারবে। বোঝা গেল? ইন্টারেস্টিং না? এখান থেকে রেডি বা রেডুলা শব্দটা আসছে, ঠিক আছে? সবার আনসার রাইট ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন নেক্সট গল্পে চলে যাব। তার আগে তোমাদের যদি কোশ্চেন থাকে এই টপিকে, একটু কোশ্চেন লেখো, দেন আমি কথা বলবো, ঠিক আছে? ডান। হ্যাঁ, মলাস্কা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আবার কিছু মলাস্কা আছে একই সাথে দুইটাই হতে পারে। কারণটা তোমাদের বলি। 1 নম্বর পর্ব থেকে শুরু করে ধীরে ধীরে 9 নম্বর পর্ব বা আমরা চলে আসছি। খেয়াল করে দেখবা আমাদের মধ্যেও কিন্তু উভলিঙ্গিক আছে। ভালো করে খেয়াল করো, আমাদের মধ্যে উভলিঙ্গিক আছে। ধর্মীয় ব্যাপারটা আমরা এই মুহূর্তে আলোচনা করব না, আমরা বিবর্তনের কথা চিন্তা করি, যে প্রাণীগুলো বিবর্তিত হয়ে হয়ে উন্নত হয়েছে। তার মানে কিছু মিস্টেক থেকেই যায়। আমাদের মধ্যে মিস্টেক আছে না, উভলিঙ্গিক আছে না? সেমভাবে যেহেতু আমরা নবম, তার মানে যারা ফার্স্ট তারা একেবারে অনুন্নত, যারা 4th 5th তারা অনুন্নত, তার মানে তাদের মধ্যে এই ভুলগুলো আছে। তাহলে এগুলো হচ্ছে বিবর্তনের ব্যাপার, সো ওদের মধ্যেও আছে। ডরসাল আর ভেন্ট্রাল হার্ট এবং সার্কুলেশনটা ডিফারেন্স। আমি এর আগে বলেছিলাম, দেখো আমরা যদি কাউকে বলি আমরা জিতে গেছি, তার মানে আমরা ভি চিহ্ন দেখাই। ভি ভি মানে হচ্ছে ভেন্ট্রাল। খেয়াল করে দেখো, আমি কিন্তু পেছনে ভি দেখাইনি, সামনে দেখিয়েছি। তার মানে আমার সামনটাকে আমি ভি বলবো, ভিতে হচ্ছে ভেন্ট্রাল, তাহলে সামনটা হচ্ছে ভেন্ট্রাল। তাহলে পিঠটার নাম কি হবে? ডরসাল। তাহলে ভেন্ট্রাল মানে হচ্ছে, ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠীয়, আর ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়। অঙ্কীয়র সব থেকে সহজ অর্থ হচ্ছে বুক, আর পৃষ্ঠীয় মানে হচ্ছে পিঠ। শুধু এই ভি চিহ্নটা দ্বারা মনে রাখবা, ভি সামনে দেখাইলাম তার মানে আমার সামনেটা নির্দেশ করছে, ভিতে ভেন্ট্রাল বা বুক, ডরসাল বা পিঠ। ক্লিয়ার? মাথার বিষয়টা একটু বোঝায় দেন। তার মানে হলো
এক নম্বর যে পরিফেরা পরের প্রাণীটা এসেছে, তার কিন্তু মস্তিষ্ক নাই। 2, 3, 4, 5 এইভাবে যখন উন্নত হচ্ছিল, তখন ধীরে ধীরে স্নায়ু মস্তিষ্ক তৈরি হওয়া শুরু হচ্ছিল। সব থেকে উন্নত হলাম আমরা। তার মানে আমাদের আগের যে পর্বগুলো, তাদেরও মস্তিষ্ক আছে, আমাদের মতো উন্নত নয়। তো এদের মস্তিষ্ক বা সুস্পষ্ট মস্তিষ্ক তৈরি হয়েছিল। আচ্ছা দেখো, আমরা 3টা ক্লাস করব। আজকে গল্প শুনবো, আগামীকালকে আমরা শব্দজট বিশ্লেষণ করব। থার্ড ডেতে গিয়ে কিন্তু আমরা লজিক শিখবো। লজিক মানে হচ্ছে কেন হলো, কিভাবে হলো, কেন অর্ধমুক্ত, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। কেন হিমোগ্লোবিন, কেন হিমোসায়ানিন, কেন হিমোএরিথ্রিন বলা হচ্ছে, কেন তাদের বর্ণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। 3টা ক্লাস আছে। তাহলে আজকে আমি অর্ধমুক্ত নিয়ে কোনো বিশ্লেষণ করলাম না। সেকেন্ড গল্প। থ্যালামাস। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের ব্রেন। এটা হচ্ছে আমাদের ব্রেন। ক্লিয়ার? ব্রেনের ভেতরে আরেকটা জায়গা থাকে এইরকম ভেতরের দিকে। এইটার ভেতরে থাকে আবার আরেকটা জিনিস। এই লাল জিনিসটা দেখতে পাচ্ছ, এর নামই হচ্ছে থ্যালামাস। ক্লিয়ার? আচ্ছা সুবি ভাই, এটা যদি বাসা হয়, তাহলে এই যে ঘরটাকে আমরা কি বেডরুম বলতে পারি না? দেখেই কিন্তু মনে হচ্ছে ওটাই বেডরুম। তাহলে থ্যালামাস শব্দের অর্থ কি? বেডরুম। বেডরুমে থাকে বেড, তার থ্যালামাস শব্দের অর্থই হচ্ছে বেড। যেহেতু ওটা মাঝখানে একটা ফাঁকা জায়গার ভেতরে আছে, তাহলে আমরা বলতে পারি ওটা একটা চেম্বার, প্রকোষ্ঠ। তাহলে এটার মানে হচ্ছে চেম্বার। রাইট? বোঝা গেল? তো থ্যালামাস শব্দের অর্থ কি? চেম্বার বা প্রকোষ্ঠ। কিংবা কারণ থ্যালামাস বা এই জায়গাটা মস্তিষ্কের একটা অংশ, এটা থাকে হচ্ছে একবারে ভেতরের দিকে। এই জন্য এটাকে থ্যালামাস মানে, থ্যালামাস মানে হচ্ছে চেম্বার, মানে একটা প্রকোষ্ঠের ভেতরে থাকে বলে ওরই নাম প্রকোষ্ঠ। যেহেতু পুরো বাড়ির একটা স্পেশাল জায়গায় আছে, তার মানে ওটাই হচ্ছে মাস্টার বেডরুম বা বেডরুম। তাহলে ওটা হচ্ছে বেডরুম। বেডরুম থেকে বেডও হয়। তা থ্যালামাস শব্দের অর্থ কি? এইটা। এখন দেখো, তোমাদের বয়স হচ্ছে 17, 18, 19। তোমরা কিন্তু মাঝে মাঝে খুব ভালো কাজ করো, মাঝে মাঝে খুব ভুল করো। তোমাদের বাবা মারা কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করে কোথায়? তারা যখন ঘুমোতে যায়, তখন যে মেয়েটার এই চিন্তা করতেছে বা মেয়েটা শুকায় যাচ্ছে, কাহিনী কি? মেয়েটা কি কষ্টে আছে? ছেলেটা হঠাৎ করে ঠোঁট কালো হয়ে যাচ্ছে, ছেলেটা কি সিগারেট খাচ্ছে? তার মানে যে ইমোশনাল সেন্সের ব্যাপারগুলো, সেন্স, বাবা মা যে ব্যথা পাচ্ছে, বাবা মা যে ব্যথা পাচ্ছে, পেইন, সেন্স বা সংবেদ, এগুলো কোথায় আলোচনা হয় সুফি ভাই? বেডরুমে। তাহলে এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, বেডরুমের কাজ কি? ব্যথা নিয়ে আলোচনা করা, সংবেদনশীলতা বা সেন্স নিয়ে আলোচনা করা। তাহলে আমি কিন্তু বলতে পারি যে এইটাই হচ্ছে কেন্দ্র। আমাকে একটা এখানে কামড় দিচ্ছে, কামড়টা, ব্যথাটা কোথায় যাচ্ছে? মাথায়। মাথার কোন অংশে যাচ্ছে? একবার ভেতরে থ্যালামাস নামে একটা জায়গায় যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না এটাই হচ্ছে পেইন পারসেপশন বা পেইন নামক ব্যথা বা ব্যথা গ্রহণের সেন্টার? বলতে পারি না সুফি ভাই? একই সাথে আমি ব্যথা পেয়েছি, আমার বাবা মা বেডরুমে গল্প করছে, তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ওটা বাস্তবায়ন করে, কেন্দ্র কোন জায়গা? না, বেডরুম। তার মানে এটাকে আমি বলতে পারি সংবেদন সেন্টার বা সংবেদন কেন্দ্র বা রিলে স্টেশন। রিলে স্টেশন মানে কি? গাইবান্ধায় বসে তুমি একটা রেডিওর গান শুনছো, রংপুর থেকে এটা প্রচার করা, ঢাকা থেকে প্রচার করা হচ্ছে, রংপুরে আগে অ্যান্টেনায় যাচ্ছে, অ্যান্টেনা থেকে গাইবান্ধায় পাঠা দিচ্ছে। তার মানে তুমি একটা ভুল কাজ করছো, ভুলের ব্যথাটা এখানে আসতেছে, এখান থেকে সে তোমার বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে কেন্দ্র কোনটা? এইটা।
রিলে স্টেশন কোনটা? এইটা, মাঝখানে এটা রিলে হয়ে গেল, রাইট? এটা দিয়ে গেল। তাহলে প্রশ্ন হতে পারে যে সংবেদনশীলতা বা সংজ্ঞা বা সেন্সের রিলে স্টেশন কোনটা? থ্যালামাস। পেইন কোথায় যায়? থ্যালামাসে। তোমরা কি সবাই বুঝতে পারতেছো, না আমি এমনি বক বক করে যাচ্ছি? সবাস, ওরা বুঝতে পারতেছে। দেখো আমরা কিন্তু ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। কতক্ষণ ক্লাস হয়েছে? 45 মিনিট, 46 মিনিট। তাহলে আমাদের হাতে আছে আর 14 মিনিট। যতটুকু বলা যায় আমরা বলে শেষ করব, ঠিক আছে? লুক, এখন আমি ব্যাখ্যা করব থ্যালামাসের আসলে কাজ কি। শুধু এই দুইটাই না, আরও আছে। লুক, বেডরুম মানে হচ্ছে বাবা মার জায়গা। ধরা যাক মলাস্কা যেহেতু মেয়ে পড়ছে, আজকে শুধু মেয়ে নিয়েই আলোচনা করব। তাহলে এটা হচ্ছে মেয়ে, থ্যালামাস হচ্ছে মেয়ে। তাহলে তার নাম কি হবে? মিস থ্যালামাস, রাইট সুই ভাই? মিস থ্যালামাস ব্যথায় আছে, পেইনের মধ্যে আছে, রাইট? তাহলে এত পেইন, সে একদিন কমলাপুর রেল স্টেশন দিয়ে যাচ্ছে। রেল স্টেশন দিয়ে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে মাথা ঘুরে সংজ্ঞা বা সেন্স হারিয়ে পড়ে গেছে, সংজ্ঞা হারিয়ে পড়ে গেল। ঠিক আছে সুই ভাই, তাকে আমরা ধরাধরি করে কোথায় নিয়ে আসলাম? হাসপাতাল। লোক, আমি কিন্তু অলরেডি দুটো ক্লু দিয়ে রাখছি। এক নাম্বার হচ্ছে রেল স্টেশন, তার মানে হচ্ছে রিলে স্টেশন। দুই, সংজ্ঞা হারিয়ে পড়েছে মানে সেন্স হারিয়ে পড়েছে, তার মানে এটা হচ্ছে সংজ্ঞাবহ, মানে যারা সেন্স নিয়ে যায় সেই সকল স্নায়ুর রিলে স্টেশন। বোঝা গেল সুবি ভাই? কোথায় আছে এখন সে? মিস থ্যালামাস হসপিটালে আছে। হসপিটালে তুমি একজন ডাক্তার, তোমরা যারা লাইভ দেখছো তোমরা সবাই একজন ডাক্তার। তোমরা কি করলা? এই অজ্ঞান মিস থ্যালামাসের রিপোর্ট করা শুরু করলা। টেস্ট পাঠাই দিলা ডায়াগনস্টিক সেন্টারে, টেস্টের রিপোর্ট চলে আসছে। আসার পর রিপোর্ট দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ তার অভ্যন্তরীণ যত অঙ্গ আছে সব ড্যামেজ। মানে ক্যান্সার থাকলে শরীরের ভেতরে বা অভ্যন্তরীণ যত অঙ্গ আছে সব ড্যামেজ হয়ে গেছে, ছড়াই গেছে ক্যান্সার, রাইট? এখন কি হবে? সে যখন ঘুম থেকে উঠবে, তুমি তাকে যখন বলবা আপনার এই অবস্থা, ভেতরে ভেতরে ছড়াই গেছে, মিস থ্যালামাস কেমন হাসবে, কাঁদবে, রাইট? হাসা, কান্না, ছোটাছুটি করা, এগুলোকে বলে অ্যাটিটিউড, রাইট? অ্যাটিটিউড মানে হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে তার আগের হাসি খুশির যে ব্যক্তিত্বটা, ওটা থাকলো সুবি ভাই? থাকলো না। এক। দুই নম্বর হচ্ছে থ্যালামাসের কাছে যদি এখন আত্মীয় স্বজন আসে, আগে সে আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো করে আলোচনা করতো, কথা বলতো, আড্ডা দিত, খাওয়াইতো। এখন খাওয়াইতে পারবে? তাহলে সে সামাজিকতার ব্যাপারগুলো আর মেনটেন করতে পারছে? পারছে না। তাহলে সামাজিকতা পারছে না আর মেনটেন করতে, ঠিক আছে? তাহলে আমরা আরও কি স্পেশাল ইনফরমেশন পেলাম, সেটা হলো থ্যালামাস রিলে স্টেশন হিসেবে কাজ করে কার? সংজ্ঞাবহ বা সেন্স নিয়ে আসে যে সকল স্নায়ু। পাশাপাশি ব্যক্তিত্ব সে নির্ধারণ করে, তুমি কেমন ব্যক্তি হবা এটা নির্ধারণ করছে। দুই, সামাজিকতা সে নির্ধারণ করছে। তোমাদের মনে হয় লাইভে অনেক শব্দ আসে, বাইরে গলিতে গাড়ি ঘোড়া যাচ্ছে, এই শব্দটা আসতেছে, এটা ওমিট করো। তোমরা কি আমার গল্প বুঝতে পারতেছো? শেষ করবো না, এখানে শেষ করে দেবো।
ওকে, ঠিক আছে, শেষ করি। এখন এই ঘটনাটা কোথায় ঘটতেছে সুই ভাই? হাসপাতালে, হাসপাতালে ঘটতেছে। এখন সে তো সেন্স হারাই ফেলছিল, ফিরছে, আবার সে ঘুমাই গেছে রাত্রেবেলা। রাত্রেবেলা যখন ঘুমাই গেছে তখন নার্স এসে তাকে ওষুধ খাওয়ানোর জন্য ডাকতেছে, দেখে কথা বলতেছে না, নড়তেছে না। নার্স ভয় পেয়ে গেছে, নির্ঘাত মিস থ্যালামাস মারা গেছে। দৌড়ে গেছে হুপহাপ ধুপধাপ করে ডাক্তারের ঘরে। ডাক্তার সাহেব এই অবস্থা, মিস থ্যালামাস শব্দ করছে না, নিশ্চয়ই মারা গেছে, আপনি একটু দেখেন। ডাক্তারও ছুটে চলে আসে, এসে প্রথমে বলতেছে থ্যালামাস, থ্যালামাস নাম ধরে ডাকছে, কিন্তু থ্যালামাস জেগে উঠতেছে না। তখন ডাক্তার করলো কি, থ্যালামাসের এখানে একটু করে স্পর্শ করলো, থ্যালামাস একটু স্পর্শ করলো, টাচ। থ্যালামাস কোনো রেসপন্স করলো না। এরপর আমরা ডাক্তাররা যেটা করি, কোনো রোগী যদি অজ্ঞান হয়ে থাকে, সে কতটুকু অজ্ঞান হয়ে আছে এগুলো নির্ধারণের জন্য আমরা এই যে এখানে চোখের উপর এখানে একটা জায়গা আছে, এখানে একটা স্নায়ু আছে, আমরা এরকম করে ধরে জোরে চাপ দিই। যদি না মারা যায় সে কিন্তু এরকম করে হলেও রেসপন্স করবে, এরকম করে হলেও রেসপন্স করবে। আমরা এখানে চাপ দিই, তাহলে প্রথমে স্পর্শ করলাম, সে জেগে উঠলো না, এবার আমরা চাপ দিলাম, তাহলে সে ব্যথা পেয়ে উফ করে জেগে উঠলো। ব্যথা, দেখো স্পর্শে জেগে ওঠেনি, চাপ দেওয়ার পর ব্যথা পেয়ে জেগে উঠছে। ওঠার পর পরে কি হবে? হসপিটালে এসে শুয়ে আছে, রাত্রেবেলা অন্ধকার, ঘুম থেকে উঠে বলছে আমি কোথায়, আমি কোথায়, চারপাশের দিকে তাকাইতেছে। এই যে চারপাশ মানে হচ্ছে পারিপার্শ্ব, তাহলে পারিপার্শ্ব সম্পর্কে সে সচেতন হচ্ছে। পারিপার্শ্ব সম্পর্কে সচেতন হয়ে যাওয়া। তো আমি কিন্তু গল্পটা শেষ করেছি, ছোট্ট করে আমি পুরোটা একবারে বলি, এরপর আমি কোশ্চেন করব। মিস থ্যালামাস, থ্যালামাস মানে তো হচ্ছে চেম্বার, বেডরুম, কারণ এরা মস্তিষ্কের এখানে থাকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই অংশটা কিন্তু মস্তিষ্কের লুক্কায়িত অংশ, হিডেন থাকে, লুকিয়ে থাকে। তো বেডরুম তো লুকানোই থাকে, রাইট? বেডরুমের ব্যাপার স্যাপার তো লুকানো, রাইট? শেষ। তাহলে এখানে পেইন নিয়ে কথা বলা হয়, এখানে বাবা মা কি কষ্ট পাচ্ছে, কি ফিল করতেছে, এগুলো নিয়ে কথা বলা হয়। তাহলে এটাই হচ্ছে পেইনের রিলেস্টেশন, মানে এখানে পেইন বোঝা যায়, এখানেই সংবেদনশীলতা রিলে হয়। শেষ। মিস থ্যালামাস কমলাপুর রেল স্টেশনে, তারপরে রিলে স্টেশন, অজ্ঞান হয়ে পড়ে গেছে, সংজ্ঞা হারিয়ে পড়ে গেছে, তার মানে সংজ্ঞাভাব সিনারি রিলে স্টেশন। হসপিটালে নিয়ে এসছো, টেস্ট করছো, দেখো সব শেষ, শরীরের ভেতরে যত অঙ্গ ছিল। তাহলে অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। এই অংশটুকু আমাদের পাকস্থলী, আমাদের লিভার কতটুকু কাজ করে, কীভাবে কাজ করে, এগুলো ভেতরের অঙ্গ না? কে নিয়ন্ত্রণ করতেছে? থ্যালামাস। দেন রিপোর্ট দেখানোর পর সে কাঁদছে, কাঁদছে মানে অ্যাটিটিউড বা ব্যক্তিত্ব, তাহলে তার ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করছে থ্যালামাস। এরপর সে আগের আর সামাজিকতা ধরে রাখতে পারছে না, কারণ সে তো অসুস্থ, তাহলে সামাজিকতাকে নিয়ন্ত্রণ করছে থ্যালামাস। এরপর সে রাত্রেবেলা ঘুমায় গেল, ওই যে নার্স ওষুধ দিতে আসছে, ওষুধ খায়নি, ভাবছে মারা গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ছুটে এসে প্রথমে স্পর্শ করছে, জাগেনি, তারপর চাপ দিছে, ব্যথা পেয়ে জেগে উঠছে। স্পর্শ, চাপ, ব্যথা কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস। ঘুম থেকে উঠেই বলবে আমি কোথায়, আমি কোথায়। পারিপার্শ্ব সম্পর্কে সচেতন হতে চেষ্টা করা, তাহলে পারিপার্শ্ব সম্পর্কে ধারণা দেয় হচ্ছে থ্যালামাস। তাহলে তুমি যদি ঘুমাও, তুমি যদি কোনো একটা নতুন জায়গা যাও, চারপাশ দেখে তুমি একটু সিদ্ধান্ত নিচ্ছ, ডান বাম পূর্ব পশ্চিম, কে নিয়ন্ত্রণ করছে? থ্যালামাস। আমি কিন্তু শেষ করেছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে থ্যালামাসে যে ক্যান্সার হলো, এখন তার কি অবস্থা? এই টিফিনে না জানা গেলেও পরে যে টিফিন এডিশন আসবে সেখানে জানা যাবে কি অবস্থা। ঠিক আছে, আমি এখন তোমাদের প্রশ্ন করব। সবাই কমেন্টে লিখবা, সবগুলো প্রশ্নের উত্তর একটা কমেন্টে লিখবা।
প্রশ্ন হচ্ছে থ্যালামাস শব্দের অর্থ কি? এক। 2 নাম্বার হচ্ছে এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটা? সংজ্ঞাবহ স্নায়ুগুলা বা যেগুলো সেন্স নিয়ে সেগুলা, না আজ্ঞাবহ স্নায়ুগুলা মানে যেগুলো নির্দেশনা নিয়ে যায় সেগুলা? 3 নাম্বার হচ্ছে ব্যথা। আমাদের তো দুটো ব্যথা আছে, প্রেম ভেঙে গেছে, মনে ব্যথা, পরীক্ষা হচ্ছে না, বুকে ব্যথা। তাহলে ব্যথা 2 ধরনের, একটা মনের ব্যথা দেখা যায় না, আর একটা হচ্ছে শরীরে ব্যথা করা। তাহলে কোন ব্যথাটা থ্যালামাস নিয়ন্ত্রণ করে এ তোমরা লিখবা, ঠিক আছে? ছাপ্পান্ন বাজে। তোমাদের জন্য আজকের আমরা যেটা শেষ করেছি, আজকে 2টার মধ্যে আমি একটা শেষ করব, যেটা ছোট উপরেরটা শেষ করে আমরা আজকে লাইভ থেকে বিদায় নেব। এটা খুব ছোট, তো এইটা যাইও না। কিভাবে হচ্ছে কোনো একটা রোগের লক্ষণগুলো মনে রাখতে হয় গল্প আকারে, এটা আমি আজকে বলে দেবো। খুব ইম্পর্টেন্ট এটা, ছত্রাক থেকে এই প্রশ্নটা তোমাদের আসে। সবি ভাই সবাই সঠিক আনসার করছে। আচ্ছা, শার্লক শব্দটা আমি কেন দিয়েছি গ্রুপে, আমি এইটা ছোট্ট করে ব্যাখ্যা করি। অনেক আগে আমি একবার বলেছিলাম যে শার্লক হোমসে রবার্ট অগাস্ট ম্যাগনেসান বলে একটা চরিত্র আছে। এই চরিত্রের সাথে শার্লক হোমসের একবার কলিশন হয়, তো কোনোভাবে শার্লক হোমস তাকে পরাজিত করতে পারছিল না। ম্যাগনেসান যিনি, উনি হচ্ছে ইংল্যান্ডের বড় বড় যারা নেতা নেত্রী, যারা পাওয়ারফুল, তাদেরকেও ব্ল্যাকমেইল করছিল যে আপনার এইরকম একটা চিঠি আছে, চিঠিটা আমার কাছে আছে, আপনি কিছু করলেই আমি এটা পাবলিক করে দেব। তার মানে আপনি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আপনি আর পুলিশের প্রধান থাকতে পারবেন না। সবাই ভয় পেত। তো শার্লক হোমসের কাছে আসে এটা, তো শার্লক হোমস তার পিছে লাগে, সে কেমনে এটা চিঠিগুলো কালেক্ট করছে। তো শার্লক হোমস যেহেতু ট্যালেন্টেড, পাশাপাশি ও যেহেতু ভিলেন, তো ভিলেন শার্লক হোমসকে ডাকে, তুমি আমার বাসায় চলে আসো, দেখবা আমি কিভাবে কি করি। একটা হচ্ছে চুক্তি হয় এদের মধ্যে। শার্লক হোমসের বড় ভাই, তার একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কিছুই আছে তথ্য, এইটা যেন ভিলেনকে দেয়। বিনিময়ে ভিলেন তাকে দেখাবে কিভাবে আমি আমার ইনফরমেশনগুলো কালেক্ট করছি, কিভাবে সেভ করে রাখি, কিভাবে আমি ব্ল্যাকমেইল করি। শার্লক হোমস গেল, তার ভাইয়ের ল্যাপটপ দিল, দেওয়ার পর তাকে বলে এই যে বাসা, আসো, এই যে একটা রুম। শার্লক হোমস এসে দেখে রুমের মধ্যে কিচ্ছু না, একটা চেয়ার। তারপর শার্লক হোমস বলে আপনার চশমাটা দেখি। চশমাটা নিয়ে দেখে না, চশমা স্পেশাল কিছু নাই, তার মানে মনে রাখার কোনো ট্রিক নাই। তো শেষে শার্লক হোমস বুঝতে পারে যে ওই লোকটার ব্রেনটা এত ক্লিয়ার, বোর্ডে কি কি লেখা আছে সে ছবি ওঠাইতো চোখ দিয়ে। যেমন তোমরা একটা সিনেমা দেখো, সিনেমায় নায়ক নায়িকা কী করছে, 3 ঘন্টা সিনেমা কিন্তু তোমরা বলে দিতে পারো, ইভেন ডায়ালগ সহ। কারণ কি? কারণ তোমাকে সিনেমা আকারে দেখানো হচ্ছে, মজা আকারে দেখানো হচ্ছে। বাট একটা বইয়ের যদি 1 পৃষ্ঠা তোমাকে পড়তে বলা হয়, তখন পড়ার পর 10 মিনিট পরে ভুলে যাও, বলতে পারো না। তার প্রত্যেকটা জিনিস হচ্ছে ছবি ওঠানোর মতো। আমাদের চোখের কিন্তু একটা দুর্বলতা আছে, আমরা ছবি ওঠাতে পারি না। চক্ষু চ্যাপ্টারটা যখন পড়ো তখন দেখবে। বাট শার্লক হোমসের ওই এপিসোডটা দেখার পর আমার মনে হয়েছে না, কোনো কিছুর দিকে যদি তাকায় থাকি তাহলে একটা ধারণা রাখা যায়। বোঝা গেল? তাহলে এগুলোকে, গল্পগুলো যেগুলো বলছি এখন তোমাদের মাথায় আমি ছবি আকারে দিয়ে দিলাম, এই 2টো টপিকে কখনো ইনশাল্লাহ ভুল হবে না, ঠিক আছে? দেখো সবাই বলছে এটা চেম্বার, ইটস ওকে। বেডরুম, বেড, ঠিক আছে। এটা হচ্ছে সংজ্ঞাবহ। এইটা কেউ কেউ মনের ব্যথা লিখছো, না মনের ব্যথা না, এটা হচ্ছে দৈহিক ব্যথা। এই জন্য দেখবা ওখানে লেখা আছে স্থূল অনুভূতি। স্থূল অনুভূতি মানে কি? মানে দৈহিক ব্যথাটা। আর এই যে মনের ব্যথা যেটা, সেটা কিন্তু থ্যালামাস নিয়ন্ত্রণ করে না, এটা মস্তিষ্কের আরেকটা অংশ আছে, ওটা আরেকদিন পড়াবো সময় পেলে, ঠিক আছে? শেষ। তোমরা লাস্ট গল্পটা শুনতে কারা কারা চাও, আমি এটা বলে আজকে লাইভ থেকে বিদায় নেব, একটু কমেন্টে জানাও।
ওকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাত। আমরা এখন কি পড়তেছি? দাঁত রোগ। এটা হচ্ছে তোমার হাত। ছত্রাকগুলো তো এরকম, ছত্রাকগুলো কিন্তু এরকম। তো ছত্রাকের এই যে একটা খণ্ড ভাবলো যে আমি আজকে কি কি নাম আছে, রাকিব হোসেন, রাফসানা পুষ্প, মরিয়ম আক্তার, নুসরাত লামিয়া এবং সাকিব হেভেনের হাতে যাব। কোনটা? এই যে একটা ভাবলো, একটা মাত্র ছত্রাকের ছোট্ট একটা বিন্দু, এটা হচ্ছে তোমাদের হাত, এসে এই জায়গায় পড়ে গেছে। তুমি তো খুব খুশি, ও মাই গড আমার হাতে এসছে ছত্রাক, আমি তো তারা ডাকি নাই। প্রথমে তুমি লজ্জায় লাল হয়ে গেছ, তোমার হাতে যেহেতু একটা ছত্রাক আছে, তুমি লজ্জায় লাল। আমরা কিন্তু লজ্জা পেলে কিন্তু এরকম ফুলে যাই, তাহলে ফুলে গেছ। আরেকটা জিনিস হচ্ছে, যদি হাতে আসছে তাহলে একটু চুলকাচ্ছে, চুলকাতে যেহেতু আরাম, লজ্জায় লাল হয়ে ফুলে একটু করে চুলকাচ্ছ। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে ছত্রাক যদি আক্রমণ করে দাঁত রোগ হয়। দাঁত রোগের প্রথম লক্ষণ কি? ছোট্ট একটা বিন্দু থাকবে যেটা লাল হবে, ফুলে যাবে, চুলকাবে। ঠিক আছে? সেকেন্ড, এখন সে আসার পর কি হয়েছে? সে কিন্তু প্ল্যান করে আসছে, আমি যাব সুই হয়ে কিন্তু বের হব ফাল হয়ে। তার মানে এটা আগে এরকম ছিল, ধীরে ধীরে এটা একটু বড় হয়ে গেল, তারপর আরও একটু বড় হয়ে গেল। তো এই জিনিসটা দেখার পর তোমার কি মনে হবে? রিয়েলাইজেশন কি হবে? তোমার প্রতিক্রিয়া আগে ছিল লাল, এবার লাল বর্ণটা কমতে কমতে এবার তোমার মুখটা হয়ে গেল বাদামি, রাইট? আগে একটু আরামের চুলকানি ছিল, এবার চুলকানিটা আর একটু বাড়লো, এবার একটু ব্যথা। চুলকানি, আগে তুমি ফুলে গেছিলা, এখন কি ঘটনা ঘটবে? তুমি তো এখন জোরে জোরে চুলকাইতেছ, এরকম করে খাও যাইতেছ। এখন সে কি রেসপন্স করবে? তার কি চুলকানি বেড়ে যায়? তার কি হাত আছে ছত্রাকের যে তোমার এই খামচি দিবে? নাই। তাহলে সে কি করবে? থুথু দিবে তোমাকে। তুমি চুলকাচ্ছ, তারা বাইর করে দেওয়ার চেষ্টা করতেছো, এখন কিন্তু সে তোমার থুথু দিবে। থুথু মানেই হচ্ছে আঠালো, তরল বা আঠালো রস। ক্লিয়ার? আর ছিল কি হয়ে সুফি ভাই? সুই হয়ে। এখন কি হচ্ছে? ফাল। একটা সময় কিন্তু আগুন লেগে যাবে তোমার সাজানো সংসারে, সরি তোমার সাজানো হাতে আগুন ধরাই দিস। তাহলে এখন কি হবে? ধরা যাক এটা হচ্ছে একটা জঙ্গল, জঙ্গলে যদি আগুন লাগে এই জায়গায়, তাহলে আগুনটা কি হবে? ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এখান থেকে বাড়লো, এতটুকু হয়ে গেল, মাঝখানের গাছগুলা কি খাওয়া শেষ? আরও একটু বাড়বে আগুনটা, এইরকম। ক্লিয়ার? খেয়াল করে দেখো মাঝখানে কিন্তু গাছগুলো আগুনে পুড়ে শেষ, মানে এখন সে আগুন হয়ে গেছে, কিন্তু শুয়ে ঢুকছে ফাল হয়ে, দেন আগুন হয়ে গেছে। তো এখন দেখো মাঝখানে কিন্তু গাছটাই, মাঝখানে কিন্তু আগুনও নাই। তাহলে এখন ছত্রাকটা ধীরে ধীরে বাড়বে। কি হবে? বৃত্তাকারে বাড়বে। তুমি তারা চুলকাইছো, এখন সে বৃত্তাকারে বাড়া শুরু করছে। 2 বৃত্তাকারে যদি বাড়ে মানে আগুনের মতো, তাহলে মাঝখানে গাছগুলো আগে মরে গেছিল না সুফি ভাই? একটা জঙ্গলে যে আগুন লাগে, পরবর্তীতে গিয়ে কি জঙ্গলে আমরা গাছ লাগাই না, ওই পোড়া গাছগুলো থেকে আবার ধীরে ধীরে গাছ গজায়। তার মানে এই যে মাঝখানটা আবার স্বাভাবিক হওয়া শুরু হবে না? হবে কি না? তাহলে আবার মাঝখানটা স্বাভাবিক হয়, মাঝখান স্বাভাবিক হয়ে যায়। চুলকানি বাড়বে না কমবে? চুলকানি কি হবে এখন? আরও বাড়বে। তোমাদের একটা স্পেশাল ট্রিক শেখাই দিই। এখন তুমি যদি চুলকাও, মাঝখানে চুলকাবে না, চুলকাবে এই জায়গাগুলোতে, কারণ ছত্রাকগুলো এখন এই জায়গাতে আছে। তাহলে এই জায়গাগুলো একটু উঁচু হবে না?
আঠালো রস থেকে বের হবে? এখান থেকে বের হবে না, যেখানে ছত্রাক আছে সেখান থেকে বের হবে। এখান থেকে ছত্রাক থেকে আঠালো রস ক্ষরণ হবে। ঠিক আছে, আমরা কিন্তু লাস্ট লাইনে চলে আসছি। এখন সুফি ভাই আমরা কিভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করতেছি? চুলকানির মাধ্যমে। চুলকাই যদি, তাহলে নখগুলোতে আসলো না? দেখো কিন্তু নখে আসছে। তাহলে আমাদের যে নখগুলো আছে, নখগুলো এখন আক্রমণ করবে। তাহলে নখগুলো কি হবে? মরে যাবে। মরে গেলে কি বর্ণ চেঞ্জ হয়ে যায় না? নখের বর্ণ চেঞ্জ হবে। একটা সময় নখগুলো ভেঙে যাবে না? ভেঙে খণ্ড খণ্ড হবে। ওকে, আমরা এখন দাঁত রোগ পড়ছি, নখ পর্যন্ত সে গেছে। মাথাও মাঝে মাঝে চুলকায়, আমরা তো মাথা চুলকাবো। আগুন এখন কোথায়? মাথায়। মাথায় যদি আগুন লাগে, চুল আর থাকবে? চুল পড়ে যাওয়া শুরু হবে। তাহলে মাথায় গেলে চুল পড়ে যাবে। আজকে আমাদের গল্প শেষ, কিন্তু লাস্ট পাঞ্চ লাইন সেটা হলো, জিতে গেল কে? তামিমের মা। জিতে গেল ছত্রাক। ছত্রাক এখন এই অবস্থা। হেরে গেলাম আমরা, তাহলে আমরা জিরো। রাইট? খেয়াল করে দেখো, ছত্রাকের আক্রমণটা শেষে এরকম বৃত্তাকার হয়, আংটির মতো হয়, বা রিং আকৃতি হয়। রিং। এই জন্যই কিন্তু এটাকে বলা হয় রিং ওয়ার্ম। রিং কেন? কারণ এটা বৃত্তাকার আংটির মতো। ওয়ার্ম মানে হচ্ছে পরজীবী। আমরা তো জানি যে ছত্রাকগুলা পরজীবীর মতো আমাদের দেহ থেকে খাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পরজীবী। যদিও এটা কিন্তু ওয়ার্ম না, কৃমি না। ক্লিয়ার? তাহলে আমাদের গল্প শেষ, আজকের ক্লাস শেষ। তারপর আমি একবার বলি, প্রথমে একটা পয়েন্টে আক্রমণ করবে, লাল হবে, ফুলে যাবে, চুলকাবে। দেন ধীরে ধীরে বাড়বে, তুমি যে চুলকা আঠালো রস ক্ষরণ হবে, চুলকানিও বাড়বে। বর্ণটা হচ্ছে বাদামি, মানে এখানে আইস তৈরি হবে, আইসগুলো বাদামি হবে। লুক এদিকে সবাই। তারপর যখন বৃদ্ধি পেতে পেতে এটা বৃত্তের মতো বাড়বে, মাঝখানটা ভালো হয়ে যাবে। এখন তোমরা বলো তো, কমেন্টের মধ্যে আনসার দাও যে ছত্রাক কি এমন করছিল যে এখন সে বাড়তেছে, মাঝখানটা আবার আগের মতো ভালো হয়ে যাইতেছে, এইরকম বর্ণ আবার ফিরে পাচ্ছে। প্রথমে লাল ছিল, পরে বাদামি হয়েছে, আবার আগের মতো ত্বক কেন আমরা মাঝখানে পাচ্ছি? কমেন্টের মধ্যে আনসার দাও তোমরা। ফাল কি? সুই তো সরু, লাঙলের যে ফলাটা আছে, যেটা মাটি ভাগ করে যায়, এটাকে ফাল বলা হয়। আমি তোমাদের প্রশ্ন করেছিলাম যে মাঝখানের ত্বকটা কেন আমার ভালো হয়ে যায়? প্রথমে লাল ছিল, পরে বাদামি আইস তৈরি হয়েছে, এবার কেন ভালো হয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে ছত্রাক কিন্তু আমাদের ত্বকে আসে, আমাদের ত্বকের এই উপরে একটা আবরণ আছে, এর নাম হচ্ছে ক্যারাটিন। ক্লাস কিন্তু শেষ, এই ব্যাখ্যাটা দিয়ে আমি শেষ করব। আবরণের নাম হচ্ছে ক্যারাটিন। ক্যারাটিন হচ্ছে একটা শক্ত আবরণ, ত্বকের উপরে থাকে। শক্ত বলে এটাকে আমরা বলি শক্ত বা হার্ড বা হর্নি। তোমরা তো হর্নি শব্দ শুনে অনেক কিছুই ভাবো, সেক্সি শব্দ শুনে অনেক কিছু ভাবো। হর্নি, সেক্সি দুইটা মানেই হচ্ছে শক্ত। তাহলে আমাদের যে ত্বকের উপর একটা লেয়ার আছে ক্যারাটিন, এটাকে বলে হর্নি স্তর, শক্ত স্তর। ছত্রাকের খুব প্রিয় খাবার এটা। তা আমাদের এই ত্বকের যে বর্ণটা দেখতে পাচ্ছ, অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যারাটিন থাকার জন্য। ছত্রাক যখন এই ক্যারাটিনগুলো খায়, প্রথমে
অ্যালার্জি হয় বলে লাল, কারণ একটা অন্য জায়গার জিনিস আসছে অ্যালার্জি লাল। বাড়া শুরু করে তখন ওই জায়গায় ধীরে ধীরে পেল হওয়া শুরু করে, মানে কি আগের ক্যারাটিনগুলো খাওয়া শেষ, এই জন্য এখন হচ্ছে বাদামি আইস। ধীরে ধীরে যখন ছত্রাকগুলো সব এই জায়গায়, তখন মাঝখানটা ওকে আবার আগের মতো হয়ে গেছে, তাহলে ক্যারাটিন আবার তৈরি হয়। তো ক্যারাটিনগুলো আবার ফিরে আসছে বলে বর্ণটা আবার স্বাভাবিক হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। তো আমি তোমাদের 3টা প্রশ্ন করবো, দেন আমরা ক্লাস থেকে লিভ নেব। চারটা প্রশ্ন, এই 4টা প্রশ্ন শেষ হলে আমরা আজকে ক্লাস থেকে লিভ নেব। 1 নম্বর হচ্ছে আক্রমণ যখন করে, প্রথমটা আসে তখন কি বর্ণ হয় আক্রান্ত স্থানের, কিছুক্ষণ পর ওখানে যে আইসটা হয় এটার কি বর্ণ হয়, যখন বৃত্তটা বড় হয় বৃত্তের মাঝখানের ত্বকটা আবার কেমন হয়ে যায়। 4 নম্বরটা হচ্ছে কেন এটাকে রিং ওয়ার্ম বলা হয়, ছত্রাকের আক্রমণকে কেন রিং ওয়ার্ম বলা হয়। সবাই চমৎকার সঠিক উত্তর দিয়েছ। প্রথম যখন আসে লাল হয়, কারণ কি যে কোনো বাহ্যিক জিনিস আসলে আমাদের শরীরে অ্যালার্জি হয়। তোমরা তো জানোই অ্যালার্জি হলে আমাদের নাকটা লাল হয়ে যায়, তাই না? অ্যালার্জি হলে নাক লাল। এরপর আবার বাদামি হয়, বাদামি আইস। এরপর বৃত্তের মাঝখানটা স্বাভাবিক হয়, কারণ আবার ক্যারাটিন ফিরে আসে। রিংওয়ার্ম কেন বলা হয় আমি আরেকবার বলি ক্লাস শেষের আগে। রিং মানে হচ্ছে আংটি, খেয়াল করে দেখো মাঝখানটা কিন্তু নাই, বৃত্তাকার হলে কিন্তু এরকম হইতো। রিং মানে হচ্ছে আংটি, তার মানে মাঝখানটা ফাঁকা। তাহলে ছত্রাক যদি কোথাও আক্রমণ করে এইরকম মাঝখানটা স্বাভাবিক, শুধু এই জায়গাগুলোতে ছত্রাক থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি ছত্রাক পরীক্ষাও করতে চাই এখান থেকে নিয়ে, তাহলে আমি এখান থেকে একটু খামচে তুলে নেব, নিয়ে পরীক্ষা করব। ঠিক আছে, যেহেতু রিং, এই কারণে ওয়ার্ম মানে হচ্ছে পরজীবী, কৃমি, কৃমি মানে হচ্ছে পরজীবী। কেন পরজীবী বলা হচ্ছে, কারণ ছত্রাক এখানে এসে তো তোমার শরীরের ভেতর থেকে খাবার নিয়ে বেঁচে আছে, কৃমিরাও আমাদের শরীরে খাবার নিয়ে বেঁচে থাকে, তাহলে কৃমির সাথে মিলছে বলে আমরা এটাকে ওয়ার্ম বলছি। ওয়ার্ম মানে কৃমি, কিন্তু সে কিন্তু কৃমি না, স্বভাবটা কৃমির মতো এখানে। ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বলতে পারো খুব দ্রুত। 5 মিনিট আমি সময় নেব, তারপর আমরা ফার্স্ট ক্লাস থেকে বিদায় নেব। দেখো, আমি কিন্তু অনেক কমেন্ট, অনেক লাইক এগুলো দেখে কিন্তু কখনোই মুগ্ধ হই না। কারণ হচ্ছে আমি আমার জীবনে অনেক কমেন্ট, অনেক লাইক পেয়েছি, অনেক কমেন্ট, অনেক লাইক বিক্রি করে চাল ডাল বাজার করেছি। তাহলে আমি চাই যে অ্যাটেন্টিভ কিছু স্টুডেন্ট, আমি যাদের ক্লাস নিচ্ছি ওরা আসবে, শুনবে,
কোশ্চেন করবে, কোশ্চেনের আনসার করবে, দেন বিদায় নেবে, মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাবে। তো যাই হোক, আজকের অভিজ্ঞতাটা ভালো ছিল, অনেক মানুষের সাথে আমরা একসাথে ক্লাস নিয়েছি। তোমরা কি চাও পরের দুটো ক্লাস আমি কন্টিনিউ করি? আমি কন্টিনিউ করব, তবে একটা অনুরোধ, কমেন্টের মধ্যে এই যে মজা চলে এগুলো আমি না হলেও চলে, তোমরা আসো, ক্লাস করো, কোশ্চেন করো, আনসার শোনো, তারপর চলে যাও। বায়োলজি অসাধারণ একটা সাবজেক্ট। আজকে তো আমি শুধু গল্প পড়াইছি, কিন্তু আমি যখন ব্যাখ্যা করা শুরু করব তখন তোমারই মনে হবে যে হিউম্যান বডি এত মজার, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলো, ওখানে যেমন এক লাইন পড়লে পরের লাইনটা আসে, উপরের লাইন থেকে তো পরের লাইন আসে, বায়োলজিও সেম, কোনো কিছুই আকাশ থেকে মানে শূন্য থেকে আসে না, নাজিল হয় না, সব কিছুরই ব্যাখ্যা আছে বায়োলজিতে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, করোনা থেকে সেফ থাকো। আল্লাহ হাফেজ।